আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমি আজকে ক্লাস নিচ্ছি, আবার সামনের মঙ্গলবার নেব আমি, কারণ রোববার আমি যাচ্ছি আবার জিয়াগঞ্জে, সোমবার দিন ওই ভোটের ইয়ে রয়েছে, ডিউটি রয়েছে। তো মঙ্গলবার আবার নেব, তারপর বৃহস্পতিবার লাইসোজাইমের ওপর এক্সাম নেব। ভয়ের কিছু নেই, লাইসোজাইম কোনো ডিফিকাল্ট নয়, খুব সোজা একটা জিনিস। আজকে আমি নোটসও আপলোড করে দেবো এবং এই ভিডিওটাও আপলোড করে দেবো, তো ইজিলি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কেউ একজন বলো। হ্যাঁ স্যার। আচ্ছা তোমরা অটোফাজি হেটেরোফাজি এগুলো জানো কি? জানো না, নো প্রবলেম, আমরা শুরু থেকে শুরু করি, ওগুলোয় পরে আসবো, ওগুলো একটু ডিফিকাল্ট, আমরা পরে আসি, আগে আমরা শুরু থেকে একেবারে বেসিক দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে লাইসোজাইম, তোমরা অনেকেই বলেছো সুইসাইড ব্যাগ অফ দ্য সেল। তা আমি তোমাদের একটা প্রশ্ন করলাম যে সুইসাইড কি করে করে, কেউ খুব সিরিয়াস হয়ে গেল এটা শুনে। মানে আমি তোমাদের সুইসাইডের কথা বলছি না, মানে আমি সেলের সুইসাইডের কথা বলছি। সো there are different mechanisms which all involves different enzymes, বিভিন্ন উৎসেচক ইনভলভ করা হয়। কিন্তু লাইসোজাইম স্টার্ট করার আগে আমি কয়েকটা জিনিস বলবো, একটু মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে ইটস potentially dangerous to have a bag which contains different degrading enzymes। মানে লাইসোজাইম, এই যে বললে সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল বা সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল, মানে এমন একটা বস্তা যার মধ্যে কিন্তু এমন অনেক উৎসেচক আছে যেটি সেলেরই ডিফারেন্ট কম্পোনেন্টসকে ডিগ্রেড করে দিতে পারে, সেলুলার যে ডিফারেন্ট বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস যা দিয়ে সেল তৈরি সেটাকে ডিগ্রেড করে দিতে পারে। তাহলে এটা পোটেনশিয়ালি খুব ডেঞ্জারাস। হ্যাঁ, মানে তুমি যদি একটা বস্তায় আরডিএক্স নিয়ে ঘোরাফেরা করো, ঠিক আছে, একটা ব্যাগের মধ্যে, তাই তো, সেটা তো খুব ডেঞ্জারাস জিনিস সেইটা নিয়ে ঘোরাফেরা করা, কারণ কখন ও ইয়ে হয়ে এক্সপ্লোড করবে নোবডি নোজ। হ্যাঁ, তো হাউ টু রেগুলেট দ্যাট, মানে আমাকে এনজাইমস গুলোকে রেগুলেট করতে হবে, বিকজ ব্যাগের মধ্যে পোটেনশিয়ালি ডেঞ্জারাস এনজাইমস আছে, বাট আই ডোন্ট ওয়ান্ট দেম টু ফাংশন অল দ্য টাইম, বিকজ দ্যাট উইল ইভেন্চুয়ালি ডেস্ট্রয় দ্য সেল, সেলটাকেই ধ্বংস করে দেবে যদি ওটা ওরকম কনস্টিটিউটিভলি অ্যাক্ট করে যায়, মানে আগাগোড়া অ্যাক্ট করে যায়। তাহলে ওটার যে লাইসোজোমাল এনজাইমস এর যে ডিফারেন্ট ফাংশনস, সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, এটা গেল গিয়ে হচ্ছে একটা পয়েন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে এই ব্যাপারটা, তা হাউ টু কন্ট্রোল দিস ব্যাগ অফ এনজাইমস। হ্যাঁ, এবারে দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে, আবার এমন অনেক সময় আসে যখন এই এনজাইমস গুলো লাগে, বিকজ ইউ পিপল নো রিগার্ডিং, আচ্ছা আমাকে একটা কথা বলো, তার আগে আমি একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, যে উপোস করা মানে ফাস্ট করা একটু খারাপ শরীরের জন্য। এখন যদিও অনেকে বলে যে ভালো, আবার খারাপও, দুটো দিকই আছে, ঠিক আছে? তো কেন? পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। ওয়াই? হোয়াট আর দ্য বেনিফিটস অফ ফাস্টিং অ্যান্ড হোয়াট আর দ্য ডিমেরিটস অফ ফাস্টিং? কে বলবে? মেঘাশ্রী বলবে। মেঘাশ্রী, তুমি আছো? হ্যাঁ স্যার। আছো তো? হ্যাঁ বলো, উপোস করার কিছু গুড সাইড, কিছু ব্যাড সাইডস বলো। হ্যাঁ, কি হলো? আচ্ছা আজ যে বলবে বলো, মেঘাশ্রী তো চুপ করে গেল। বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি দীর্ঘক্ষণ উপোস করার ফলে মানে পাকস্থলিতে তো খাবার থাকে না, এবার অনবরত পাকরস স্খলিত হতে থাকে। হ্যাঁ এবার সেইটা যেহেতু অ্যাসিডিক, তাহলে হ্যাঁ, আমাদের পাকস্থলিতে মানে অনেক ক্ষতি করতে পারে সেটা। আচ্ছা ভেরি গুড। আর আচ্ছা, আর এটা হলো, আর 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 এখন রিসেন্টলি অনেকে বলছে আবার ফাস্টিং বা উপোস করার কিছু অ্যাডভান্টেজও আছে।
এটা কেউ অন্য কেউ বলতে পারবে? মেঘাশ্রী, কোনো আইডিয়া? মেঘাশ্রী আছো? হ্যাঁ স্যার। আছো তো? মানে তোমার এখন সব সেলিব্রেশন শেষ হয়ে গেছে তো মোটামুটি? তাহলে এখন স্যার পড়াশোনা শেষ একটু, তো কবেই হয়েছে। ও হ্যাঁ তাহলে হ্যাঁ এখন পড়াশোনা একটু মন দেয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, ভেরি নাইস। যেটা হচ্ছে যে একটু একটু ভাবো যে হোয়াট কুড বি দ্য বেনিফিটস অর ডিমেরিটস। আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, আমাদের যে রিলিজিয়াস প্র্যাকটিসেস গুলো আছে স্পেসিফিক্যালি হিন্দু ধর্মে এবং ইসলাম ধর্মে, প্রত্যেকটার কিন্তু খুব সুন্দর সায়েন্টিফিক বেসিস আছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সায়েন্টিফিক বেসিস আছে। তো আমরা জানি যে ইসলাম ধর্মেও এই ফাস্টিং ব্যাপারটা আছে, এবং স্পেসিফিক টাইমে খাওয়া সম্ভব, মানে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে। ওকে, এই ব্যাপারটা আছে। সো দিস রিলিজিয়াস, এবং আমাদের হিন্দু ধর্মেও তোমরা জানো অনেকেই হয়তো রিসেন্টলি সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছো উপোস করার পরে, মানে উপোস টুপোস করে, কিংবা অনেকে কালী পুজো গেছে, তো কালী পুজোর দিন অনেকে উপোস টুপোস করে। তো হোয়াট আর দ্য বেনিফিটস? এইগুলো এগুলো প্রত্যেকটা যে প্র্যাকটিস আছে এটার কিন্তু বেনিফিটস আছে। মেঘাশ্রী, তুমি দোল স্যার খেলো? স্যার বলবো? হ্যাঁ বলবে বলবে, জাস্ট এক মিনিট। মেঘাশ্রী, তুমি দোল খেলো? হ্যাঁ? না স্যার না। এ, দোল খেলো না? না ওকে, তাহলে কিন্তু দোলের দিন যদি কলেজ খুলে যায় ততদিনে ডিপার্টমেন্টে এসো না, ঠিক আছে? কারণ আমাদের স্টুডেন্টরা এত এক্সাইটেড থাকে, আমাকেই ছাড়ে না। গতবার আমি দাঁড়িয়েছিলাম, এসে পেছন থেকে আবির মাখিয়ে দিল। তো তুমি যদি দোল না খেলো, উইচ আই ডোন্ট বিলিভ, তাহলে তুমি দোলের দিন ডিপার্টমেন্টে এসো না, ঠিক আছে? যেটা ব্যাপার হচ্ছে যে এই যে আবির লাগানো, দিস ইজ আ রিচুয়াল। হোলি আমরা, মেঘাশ্রী না বললেও ও খেলে, আর আমরা বললেও আমরা খেলি। হোয়াট ইজ দ্য বেনিফিট? কিসের জন্য এই আবিরটা, কিসের জন্য? এটারও কিন্তু একটা রিলিজিয়াস বেনিফিট আছে, মানে একটা একটা রিলিজিয়াস প্র্যাকটিস। তো বেনিফিটটা হচ্ছে যে আবিরের মধ্যে অভ্র থাকে, দ্যাট ইজ মাইকা, and mica is a preventive of variola and varicella virus. variola varicella ভাইরাসের জন্য কি হয়, কে বলবে আমায়? বলো, একটি ছেলে বলতে চাইছি দেখি। মেলানিন তৈরি হয়? না, মেলানিন তৈরি হয় না। ভ্যারিওলা এবং ভ্যারিসেলা ভাইরাস কোন একটা অসুখ করে, অসুখটা কি কেউ বলতে পারবে? স্যার চিকেন পক্স। ভেরি গুড, ঠিক আছে, কে বললো এটা? এক্সমিনা। বাহ, ভেরি গুড, অ্যাবসলিউটলি চিকেন পক্স হয়। তাহলে এই যে তুমি যদি আবির খেলো, হুম, এই সময়টা বসন্তকাল আমরা জানি, ঠিক আছে? বসন্তকাল, বসন্ত পঞ্চমী হয়ে গেল, ফলে এই সময় কিন্তু চিকেন পক্স হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হ্যাঁ, চিকেন পক্স হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং ট্রাস্ট মি, বায়োটেক ডিপার্টমেন্টে কিন্তু চিকেন পক্স স্ট্যান্ডার্ড অসুখ, প্রত্যেকবার 3 থেকে 4 জনের হয়। ওকে, তাহলে তুমি যদি দোল ভালো করে খেলো, তোমার শরীরে যদি এই সিজনের কোনো জায়গায় প্রচুর আবির টাবির লাগে, মানে প্রচুর মাইকা অভ্র লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমার চিকেন পক্সের সম্ভাবনাটা অনেকটা কমে যায়, ঠিক আছে? একটা প্রথা ছিল আগেকার দিনে, এখনো হয়তো গ্রামে টামে হয়, বাট শহরের দিকে এখন আর সেটা দেখা যায় না। সেটা হচ্ছে বাচ্চা জন্মানোর পর আঁতুড় ঘর বলে একটা প্রথা ছিল। জানো কেউ এই ব্যাপারটা কি? স্যার বাচ্চা জন্মানোর পর মানে মা আর বাচ্চাকে আলাদা রুমে রাখা হতো। আলাদা রুমে রাখা হতো কত দিনের জন্য? 21 দিনের জন্য। 21 হ্যাঁ। দিনের জন্য। হ্যাঁ, কেন? ডু ইউ নো? এটা এটা শুদ্ধিকরণের জন্য। হাইজিন হাইজিন। শুদ্ধিকরণ। আমরা যেটা জানি শুদ্ধি, হ্যাঁ আমরা যেটা জানি শুদ্ধিকরণের জন্য রাখা হয়। হ্যাঁ, এই প্র্যাকটিসটাকে খুবই, এখন তো শহরের দিকে এটা একদমই কোনো রকমের প্র্যাকটিস হয় না, আমি জানি না গ্রামের দিকে হয় কিনা। তো আমাদের এই গ্রামে হয়তো স্যার। গ্রামে হয়। এইটার হুম।
কে প্র্যাকটিসটাকে তো এত এটার এগেনস্টে লোকে কথা বলে, এটার একটা ভীষণ অসাধারণ সায়েন্টিফিক বেসিস আছে। তুমি দেখবে যে একটা বাচ্চার যে অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম, মানে দু ধরনের ইমিউনিটি হয় তো, ইনেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড স্পেসিফিক ইমিউনিটি, যেটা তোমার ডিফারেন্ট প্যাথোজেন্স এর এগেনস্টে not only it will block the entry of different pathogens, but it will also provide you the memory, যে নেক্সট টাইম সেই প্যাথোজেনটা যদি তোমাকে অ্যাটাক করে সঙ্গে সঙ্গে একটা ইমিউন রেসপন্স তৈরি হয় সেটাকে আটকে দেবে সে প্যাথোজেনটাকে। ভ্যাকসিন ওয়ার্কস অন দ্য সিমিলার ফ্যাশন। এই যে ভ্যাকসিন 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 এত বলা হচ্ছে, ভ্যাকসিন ওয়ার্কস অন দ্য সিমিলার ফ্যাশন। ঠিক আছে, তাহলে তো তোমাদের এই যে ব্যাপারটা, এই যে ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি which is the specific immunity which blocks a disease, generates the memory and blocks the disease in future. This is developed within a child's body after birth, after 21 days. জন্মানোর 21 দিন পর একটা বাচ্চার মধ্যে কিন্তু কমপ্লিটলি এই অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয়, যার জন্য জন্মানোর থেকে 21 দিনের মধ্যে ওই বাচ্চাটা যাতে কোনোভাবে এক্সপোজড না হয় টু ডিফারেন্ট প্যাথোজেন্স, ওই বাচ্চাটা যাতে কোনোভাবে এক্সপোজড না হয় টু ডিফারেন্ট প্যাথোজেন্স, তাই জন্য এটা করা হয়। জন্মালো, যেরকম হলো, ঠিক আছে, দুদিনের মধ্যে লোকজন দেখতে আসছে, গাল টিপছে, মাথায় হাত দিচ্ছে, তো হাত পাতে তো প্রচুর প্যাথোজেন, জুতো পরে আসছে, জামা কাপড়ে, এইসবে তো প্রচুর জীবাণু আছে। ও তো ছোট বাচ্চা, কিন্তু ওই জীবাণুগুলোর এগেনস্টে নিজেকে প্রোটেক্ট করতে পারবে না। মিনিমাম 21 ডেজ লাগে ওই সিস্টেমটা ডেভেলপ হতে। ওকে, মিনিমাম 21 days লাগে ওই সিস্টেমটা ডেভেলপ হতে। Now once that system develops, this acquired immune system, the child gets protected against different pathogens. So this is another practice. সেরকম ফাস্টিং এরও কিছু লাভ আছে। হ্যাঁ, এবারে উৎসা বলবে কি লাভ হতে পারে। স্যার কার্বোহাইড্রেট ব্রেক হয়, ওটা কি মানে? না না, কার্বোহাইড্রেট ফাস্টিং করে ব্রেক হয় না। কার্বোহাইড্রেট ফাস্টিং করে ব্রেক হয় না, এটা খুবই ভুল ধারণা, একদমই হয় না। যেটা ব্যাপার হচ্ছে যে অ্যাট টাইমস, হ্যাঁ, আমাদের বডিতে প্রচুর এমন টক্সিন জন্মায় যেগুলোকে আর কি, যেগুলো দে টেক শেল্টার ইন ডিফারেন্ট সেলস, তো ওই সেলগুলো টক্সিক হয়ে যায়। তুমি যখন ফাস্টিং করো তখন অটোফাজি বা সেলফ ডিস্ট্রাকশনের মাধ্যমে সেই সেলস গুলো নিজেদেরকে ডিস্ট্রয় করে দেয়। তাহলে দ্য হার্মফুল সেলস, দ্য টক্সিক সেলস, দে গেট ডিস্ট্রয়েড when you fast। তুমি যখন ফাস্টিং করো, মাঝে মাঝে আমাদের শরীরকে ক্লিন করার জন্য, ক্লিনজিং এর জন্য কিন্তু ওই ফাস্টিংটা করা খুব ইম্পর্টেন্ট। ওকে, শরীরের নিজের মধ্যেই এমন অনেক টক্সিক সেলস আছে, এমন অনেক হার্মফুল সেলস আছে যেগুলোকে কিন্তু মারা দরকার, এবং এইটা তখনই মরে যখন তোমার খাদ্য পাবে না, তখন দেখবে যে যে সেল টক্সিক বা হার্মফুল সেটা কিন্তু আগে মরবে। ওকে, কারণ সেই ধরনের সেলের খাবারের দরকার কিন্তু অনেক বেশি। কিভাবে মরবে তাতে লাইসোজাইম অবশ্যই ইনভলভড আছে, সেই নিয়ে আমরা ডিসকাস করব যে কিভাবে তারা আগে মরে। ওকে, সো এইটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ অফ ফাস্টিং, যে ইট রিমুভস দ্য টক্সিক অ্যান্ড দ্য হার্মফুল সেলস, হ্যাঁ, ফ্রম দ্য বডি বাই অটোফাজি, সেল নিজেই নষ্ট করে দেয়। এর একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে যে প্রাচীনকালে ক্যান্সার ট্রিটমেন্ট বা আয়ুর্বেদে ক্যান্সার ট্রিটমেন্ট কিভাবে করা হয়, কোনো ধারণা আছে? অদিতি, তুমি জয়েন করলে? কি রে, কেউ আর বায়োটেক টায়োটেক করবে না নাকি? সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, বাদ দাও। কোনো আইডিয়া আছে? আরে ইটস আ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস ইয়ার, তোমরা বলো, কোনো আইডিয়া থাকলে বলো।
যে প্রাচীনকালে বা আয়ুর্বেদে কিছু ক্যান্সার ট্রিটমেন্টের কিছু পদ্ধতি ছিল। এনি আইডিয়া? শ্রীনন্দা, হ্যাঁ স্যার। হ্যাঁ, আইডিয়া আছে কিভাবে ট্রিটমেন্ট করা হতো? না। ওকে, আমি বলছি দ্য মোড অফ ট্রিটমেন্ট ইজ যে একজনকে একেবারে খুব কম খেতে দেয়া হতো, খুব অল্প ফলের রস খাইয়ে রাখা হতো। কেন? কারণ যদি খাবার না পায় তাহলে যে ক্যান্সার সেল বা যে সেলস গুলো হার্মফুল সেগুলো আগে মরে যাবে। ওকে, যদি খাবার না পায় তাহলে যে সেলস গুলো ক্যান্সার সেল, যে সেলগুলো হার্মফুল সেগুলো আগে মরে যাবে। ওকে, যে সেলগুলো নর্মাল তাদের কিন্তু অনেক কম খাবারেও চলবে। হুম, তাদের কিন্তু অনেক কম খাবারেও চলবে। ঠিক আছে, ফলে তারা কিন্তু অনেক বেশি দিন সার্ভাইভ করতে পারবে, কারণ তাদের মেটাবলিক রেটটাই ইটসেলফ কম। কিন্তু এই ধরনের হার্মফুল বা টক্সিক সেলসের মেটাবলিক রেট খুব বেশি। তাহলে খাবার দাবার যদি না পায়, ঠিক আছে, তাহলে কিন্তু সে তার মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বোঝা যাচ্ছে? আচ্ছা, আজকে সকালে কে অনেক খেয়েছো? মানে এমনিতে ইন জেনারেল কে প্রচুর খাবার টাবার খাও? কেউ খায় না এখানে প্রচুর খাবার, অসাধারণ। আর কে একদমই কিছু খাও না? আমি খাই। তুমি খাও, তোমার নাম কি? আরশাদ শেখ। আরশাদ শেখ, আরশাদ শেখ, আরশাদ প্রচুর খাবার খায়। আর কে একদম খায় না? আমি স্যার। তুমি, তোমার নাম কি? অরূপ মন্ডল। অরূপ মন্ডল। তাহলে এইবার যদি খাবার না থাকে, ধরো তোমাদেরকে লক করে দেয়া হলো বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। এরকম হয় যে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে লক লক হয়ে যায় স্টুডেন্টরা। জানো তো মেঘাশ্রী? না স্যার। জানো না? এরকম অনেক সময় হয়, প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল করতে করতে সন্ধ্যাবেলা 6টা, 6:30, 7টা হয়ে গেছে, কলেজ টলেজ বন্ধ করে দিয়ে সবাই চলে গেছে। তাহলে বায়োটেক ডিপার্টমেন্টে পড়তে গেলে কিন্তু পাঁচিল টপকানোটা শিখতে হবে। ওকে, বেশি না, আমাদের কলেজের পাঁচিল ওটা বেশি খুব একটা উঁচু না, ওটা ইজিলি টপকানো যেতে পারে। হ্যাঁ, আর তোমাদের দেবযানী ম্যাডামও ইজিলি টপকে ঢুকে যান, ফলে তোমাদের না পারার কোনো কারণ নেই। আর যারা পারবে না, উৎসাহ যেমনি হয়তো তুমি স্কুলে পারবে না। করেছি। ভেরি গুড। যারা স্কুলে করেছে তারা তো ঠিক আছে, কিন্তু এখানে যারা করনি, যেমনি উৎসাহ তুমি হয়তো পারবে না, তো তুমি ওটা আজ থেকে প্র্যাকটিস করা শুরু করো কিন্তু, কারণ কলেজ শীঘ্রই খুলে যাবে, তখন কিন্তু তাহলে বাড়ি যাওয়ার প্রবলেম হয়ে যাবে। ওকে, দৌড়ি নিয়ে আসলো। হ্যাঁ স্যার। ও, ইউ আর সিরিয়াস অ্যাবাউট এভরিথিং, দ্যাটস ভেরি গুড। ওকে, না মানে আমরাও করেছি বাট ফিল টপকেছি, টপকাইনি তা নয়। ওকে, ভেরি গুড। তাহলে এই অবস্থায় যদি দুজনকে রেখে দেয়া হয় যার কিন্তু বেসাল মেটাবলিক রেটটা কম, সে কিন্তু বেশি দিন সার্ভাইভ করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে বেসিক কনসেপ্ট, যে আমি যদি কম খাবার দিই তাহলে যে হার্মফুল সেল বা টক্সিক সেল যার মেটাবলিজম অনেক বেশি, তার কিন্তু খাবারের ডিমান্ড অনেক বেশি, সে কম দিন সার্ভাইভ করবে, and that cell will be those types of cell will be obliterated by this phenomenon of autophagy in which lysozyme is very much involved. আচ্ছা, এবার হার্মফুল এফেক্ট অফ ফাস্টিং কি? হোয়াট আর দ্য হার্মফুল এফেক্টস অফ ফাস্টিং? দেখো, যে জায়গা থেকে আমরা সরে গিয়েছিলাম, ডাইজেস্ট করেছিলাম, যেটা বললে একদম কারেক্ট। সেটা হচ্ছে যে তোমার শরীরের মধ্যে বা তোমার যে অন্ত্র, পাকস্থলী, বিশেষ করে পাকস্থলীর মধ্যে এরকম অনেক উৎসেচক আছে যারা কিন্তু আলটিমেটলি তোমার খাবারের মধ্যে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে ডাইজেস্ট করে, মানে প্রোটিন, তারপর হচ্ছে গিয়ে তোমার ধরো লিপিড, কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদিকে ডাইজেস্ট করে। এইবার যদি সেই স্যার জিনিসটাকে, কথা আসছে না স্যার। কথা হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, কিছু শুনতে। এক মিনিট।
জাস্ট আ মিনিট, শোনা যাচ্ছে এবার? ইয়েস স্যার। ঠিক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, তাহলে শুনতে তাহলে পাচ্ছি। তাহলে তুমি যখন কিছু খাচ্ছ, মানে তোমার পাকস্থলীতে এমন অনেক ধরনের উৎসেচক আছে বা অন্ত্রে আছে, সেগুলো যেগুলো তো আর কি ওই খাবারটাকে ডাইজেস্ট করছে। তাহলে বেসিক্যালি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, লিপিড ইত্যাদিকে ডাইজেস্ট করছে। এইবারে আমাকে একটা জিনিস বলো, অভিষেক বলবে এটা, সেটা হচ্ছে যে আমার খাবারে যদি না থাকে, মানে আমি যদি না খাই, ফাস্ট করি, উপোস করে আছি, তখন কি হবে? তখন তো এই উৎসেচক গুলো খাবার পাচ্ছে না, তাই তো অভিষেক? হ্যাঁ হ্যাঁ, তো তখন কি করবে এরা? স্যার, তখন তো দেহ থেকে হ্যাঁ, মানে দেহে যে খাদ্য রয়েছে সেটাকে সংশ্লিষ্ট করবে। আচ্ছা, তার মানে কি? মানেটা হচ্ছে বেসিক্যালি ইফ দ্যাট হ্যাপেন্স, হ্যাঁ, হোয়াট উইল হ্যাপেন, যে আমার যে বাট ধরো কোনো একটা প্রোটিয়েজ যে প্রোটিনকে ডাইজেস্ট করে, ঠিক আছে, লাইক পেপসিন। তা আমার তো যে স্টামাক আছে, আমার যে পাকস্থলী আছে, তার যে ওয়াল, প্রাচীর, তাতে প্রচুর প্রোটিন আছে। এবার কি করবে, ওই উৎসেচক গুলো স্টামাক ওয়ালে যে প্রোটিন গুলো আছে, কারণ খাবারের থেকে সে প্রোটিন পাচ্ছে না, স্টামাক ওয়ালে যে প্রোটিন গুলো আছে সেইগুলোকে ডাইজেস্ট করতে শুরু করবে। ইজ ইট অর ইজ ইট নট? ঠিক আছে, এন্ড দ্যাট উইল লিড টু আলসার। সেটার জন্যই কিন্তু আমাদের আলসার হবে। সেটা হচ্ছে যে আমাদের যে এলিমেন্টারি ক্যানাল, তাতে যে ক্ষত, হ্যাঁ, সেইগুলো কিন্তু এই কারণেই হচ্ছে যে খাবার না পেয়ে প্রাচীরের মধ্যে যে প্রোটিন এবং ইত্যাদি জিনিস আছে, উৎসেচক গুলো, সেগুলোকে ডাইজেস্ট করতে শুরু করছে। So what do? We cannot keep these enzymes in an active form, তাই তো? যে উৎসেচক গুলো আমাদের পাচন ক্রিয়ার জন্য দরকার, সেই উৎসেচক গুলোকে কিন্তু আমরা অ্যাক্টিভ ফর্মে সবসময় রাখি না, সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, এবং খাবার গেলে তবে কিন্তু সেগুলো অ্যাক্টিভ হয়। ঠিক আছে, পাকস্থলীতে বা অন্ত্রে খাবার গেলে তবে কিন্তু সেগুলো অ্যাক্টিভ হয়। ওকে, তো কি পদ্ধতিতে এই ইনঅ্যাক্টিভেশন এবং অ্যাক্টিভেশন হয়, তোমরা তো ক্লাস 12 এ পড়েছো, একটু আমায় বলো। হ্যাঁ, তাই তো, উৎসেচক গুলো সবসময় অ্যাক্টিভ থাকে না তো। আমরা জানি তো পেপসিন কিন্তু পেপসিনোজেন, মানে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। তারপর HCl সিক্রেট হলে তবেই কিন্তু সেই পেপসিনোজেনটা ভেঙে পেপসিন তৈরি হয়, যেটা কিনা অ্যাক্টিভ ফর্ম। শোনা যাচ্ছে তো আমার বলা? কি হলো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে কি, when the pH, okay, when the pH is altered, এই প্রত্যেকটা এনজাইমের একটা নির্দিষ্ট pH আছে, সেই pH এ এরা কিন্তু অ্যাক্টিভ হয়ে নিজেদের ফাংশন দেখায়। ঠিক আছে, তাহলে pH যখন 1.8, 2 ইত্যাদির কাছাকাছি চলে যাচ্ছে, তখন কিন্তু পেপসিনোজেন ভেঙে পেপসিন তৈরি হচ্ছে, যেটা কিন্তু অ্যাক্টিভ এনজাইম, and which can digest the protein. Which can digest the protein inside your body. Digest the protein that you have consumed. Okay. তার মানে we cannot keep this enzyme active all the time. Same thing happens within the lysosome. We cannot keep them active all the time. হ্যাঁ, আমাদেরকে কিন্তু এনজাইমস গুলোকে ইনঅ্যাক্টিভ থাকতে হবে, এবং যখন দরকার হবে, ওকে, তখন অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে সেলুলার যে ডাইজেশন প্রসেসটা যেটা, তাহলে সেইখানে আমরা সবসময় কিন্তু অ্যাক্টিভ এনজাইম রাখতে পারবো, বা আমরা যদি এইগুলোকে এইভাবে ভাবতে শিখতে হবে যে আমরা যদি সেলের মধ্যে প্রোটিয়েজ, নিউক্লিয়েজ, লাইপেজ ইত্যাদি ছেড়ে দিই, তাহলে সেলের মধ্যে যত প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড, কার্বোহাইড্রেট সব আছে, অ্যামাইলেজ, এইগুলো কিন্তু সব ডাইজেস্টেড হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা আইদার এগুলোকে ইনঅ্যাক্টিভ রাখতে পারি, অর মেবি দ্য পিএইচ
ওকে, পিএইচ ইজ আ সিগন্যাল, যে সিগন্যালটার উপর বেস করে এনজাইমটা অ্যাক্টিভ হবে, বা আমি এটাকে এটার অ্যাক্টিভ পিএইচ এ রাখতে পারি কিন্তু কমপ্লিটলি সেপারেট করে একটা আলাদা বস্তায় রাখতে পারি। আমরা ধরো কোনো অ্যাসিড, বাথরুম আমরা অ্যাসিড দিয়ে ধুই, ঠিক আছে, তা এই যে অ্যাসিডটা এটা কি বাথরুমের ফ্লোরে ছড়ানো থাকে না, এটা একটা আলাদা বোতল করে বাথরুমের একটা সাইডে রাখা। যে মুহূর্তে আমরা কোনো রকমের ডিগ্রেডিং বা হার্মফুল বস্তু নিয়ে কাজ করছি সেটাকে আমরা সিকুয়েস্টার করি। দ্য ওয়ার্ড ইজ সিকুয়েস্টার। ওকে, বি সিকুয়েস্টারিং। হ্যাঁ, and in this case we are sequestering the active degrading hydrolytic enzymes within a bag, and that bag is known as the lysosome. সেই ব্যাগের মধ্যে আমরা সিকুয়েস্টার করছি। তাহলে কয়েকটা টেক হোম মেসেজ কিন্তু আমাদের নিতে হবে। হ্যাঁ, যে এনজাইমস গুলোর একটা পিএইচ আছে, সেই পিএইচেই তারা অ্যাক্টিভ থাকবে। তারা কিন্তু পুরো সেলের মধ্যে অ্যাক্টিভলি ছড়ানো ছেটানো কখনোই থাকবে না, তাহলে সেলের যে নর্মাল কম্পোনেন্ট সেগুলো সব ডেস্ট্রয়েড হয়ে যাবে। নাও দেয়ার আর সিগন্যাল, কিছু সিগন্যালস আসবে যখন এই যে লাইসোজোমাল ব্যাগ এরা ফিউজ করবে উইথ দোজ থিংস within the cell or exported from outside of the cell. আবার বলছি, এই যে লাইসোজোম উইথ ব্যাগ অফ অ্যাক্টিভ এনজাইম এরা ফিউজ করবে with the degradable substance or the substance that has to be degraded within the cell or exported from outside of the cell. হ্যাঁ, এবং তখন কিন্তু এ ডিগ্রেড করতে সক্ষম হবে বা এ ডিগ্রেড করবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? ওকে, সো দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তাহলে কোন জিনিসকে ডিগ্রেড করে? বিভিন্ন জিনিস হতে পারে। এমন কিছু হতে পারে যে সেলের মধ্যে কিছু কি বলবো হার্মফুল সাবস্টেন্সেস তৈরি হয়েছে, সেইটাকে ডিগ্রেড করতে হতে পারে। বা ইট কুড বি এক্সোজেনাস, মানে বাইরের থেকে আসছে, ঠিক আছে, বা এক্সট্রা সেলুলার, মানে সেলের ঠিক বাইরে অনেকগুলো সেল মিলে একটা জায়গা তৈরি করেছে, সেখানে যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সেখানে আছে, বা কোনো বাইরের সোর্স থেকে সে সাবস্টেন্সটা ঢুকেছে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের কিছু ইনফেকশনের জন্য, তখন ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সেল সেই পুরো জিনিসটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে এবং লাইসোজাইম যে এনজাইমস গুলো আছে লাইসোজাইমের মধ্যে তারা কিন্তু ওটাকে ডিগ্রেড করছে। তো এই যে টোটাল ডিগ্রেডেশন প্রসেসটা, মানে আমি এইটুকু জাস্ট বলতে চাইছি যে সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল, আমি যদি বলি অফ দ্য সেল, ইট ইজ কাইন্ড অফ আ মিসনোমার। ইট ইজ কাইন্ড অফ আ মিসনোমার, নামটা হয়তো অতটা সঠিক নয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে সেলের বাইরে থেকে এবং অর্গানিজমের বাইরে থেকে, নট অনলি সেলের বাইরে বাট অর্গানিজমের বাইরে থেকেও এমন অনেক বস্তু ঢুকছে যে বস্তুগুলোকে কিন্তু এই লাইসোজোমাল এনজাইমস এর মাধ্যমে ডিগ্রেড করছে। জাস্ট আ মিনিট, একটা ফোন আসছে, আমি ক্লাস নিচ্ছি, একটু পরে কথা। হ্যাঁ, যেটা কিন্তু লাইসোজাইম এনজাইমস, যেটা কিন্তু লাইসোজাইমের মাধ্যমে ডিগ্রেড হচ্ছে। তো এইরকম কিন্তু অনেক কিছু আছে যেটা সেলের বাইরে থেকে আসছে। দ্য ওনলি থিং ইজ যে লাইসোজাইমটা প্রপারলি প্যাকেজ করা আছে, লাইক দ্য অ্যাসিড উইদিন আ বোতল, উইদিন আ সেফ বটল। আর এই যে সাবস্টেন্স গুলো বাইরে থেকে আসছে এরাও প্রপারলি প্যাকেজ হয়ে আসছে, ঠিক আছে, একটা ব্যাগের মধ্যে। এবার এই দুটো ব্যাগ যখন একসাথে ফিউজ করছে তখন যে লাইসোজোমের এনজাইমস গুলো সেগুলো অন্য ব্যাগে যে হার্মফুল সাবস্টেন্সেস আছে তার উপরে নিজের ইম্প্যাক্ট দেখাচ্ছে এবং সেইগুলোকে ডিগ্রেড করে দিচ্ছে। So there are small bags known as vacuoles or phagosomes, ঠিক আছে, small bags known as vacuoles or phagosomes which interact with the lysosome and degrades the substances that are present within the lysosome. Degrades the substances that are present within this phagosome or within this vacuole. So এইটা একটা ওভারঅল আমরা আইডিয়া পেলাম লাইসোজোম পড়ার থেকেও
সেলুলার প্রসেসেস গুলো কিভাবে মিডিয়েটেড হচ্ছে থ্রু দিস লাইসোজোমাল অ্যাকশন। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে, উই স্টিল হ্যাভ 3 মিনিটস মোর দ্যান দ্যাট, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করো। Any question? Very nice. তাহলে কারোর যদি কোনো প্রশ্ন না থাকে, আই এন্ড মাই ক্লাস হিয়ার। তো আমাদের এই উইকটা মেবি নেক্সট উইক হয়তো মানডে থার্সডে, এই টিউসডে থার্সডে এগুলো লাইসোজোম পড়তেই বেরিয়ে যাবে। তাহলে আমরা মার্চের ফার্স্ট উইকে we will have this exam on লাইসোজোম। ওকে, অনেকে জয়েন স্যার করেছে। আমাদের এক্সাম কবে হবে মোটামুটি? মার্চের ফার্স্ট উইকের দিকে হবে। ও তোমার সেমিস্টার? না সেমিস্টারের কথা বলছি ও তো এখন দেরি আছে, এপ্রিল মে মাস। দেরি আছে। হ্যাঁ, তার জন্য পড়াশোনা থামিয়ে দিও না। আচ্ছা, এই গুড্ডু পণ্ডিত কে? এই তো আমাদের ক্লাসে নেই। স্যার সার্থক। ও আচ্ছা, সার্থক। আচ্ছা, বুঝতে পেরেছি। গুড। না সরি স্যার, নামটা চেঞ্জ। না, দ্যাটস ওকে। আরে তুমি যেখান থেকে ইচ্ছে জয়েন করতে পারো, দ্যাটস নট আ প্রবলেম। অদিতি, ইয়েস স্যার। কি ব্যাপার, তুমি ছিলে ক্লাসে প্রথম থেকে? না স্যার, আমার একটু দেরি হয়ে গেছে। আমার মোবাইলে মেসেজ ঠিকঠাক ঢুকছে না, চরম নেটওয়ার্ক। মানে আমি একটা নতুন জায়গায় শিফট করেছি। আমি আগে মানে বহরমপুরে অন্য জায়গায় থাকতাম, দিয়ে এখানে ইন্দ্রপ্রস্থতে আমি নতুন শিফট করেছি। তো আমার কোনো হ্যাঁ। নেটওয়ার্কই এখানে এই জায়গাটায়